আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভ ক্লাসে। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা সবাই কেমন আছি? যারা লাইভে জয়েন করেছি একটু কমেন্ট জানাবো সবাই কেমন আছি আমরা। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট জানাবো। সাউন্ড কি শুনতে পাচ্ছি? আবার একটু কমেন্ট জানাবো আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা, একটু সবাই কমেন্টে জানিয়ে দেব। যারা লাইভে জয়েন করেছি আমি তো লাইভটা শেয়ার করতেছি, আমরা সবাই লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করে দিতে পারি, তাই না বলেন? লাইভটাকে আমরা সবাই একটু শেয়ার করে দিতে পারি। আর আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছি? একটু সাউন্ড কি বেশি মনে হচ্ছে? অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করি, আমাদের প্রথম যেহেতু একটু সেটিংসে একটু আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন একটু আমাকে জানাবো যারা লাইভে জয়েন করেছি একটু সবাই প্রত্যেকে একটু কমেন্ট জানাবো এখন কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি সবাই? একটু কমেন্টে আমাকে জানাবো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ইজ ইট ক্লিয়ার নাও? ভয়েস এবং ভিডিও ঠিক আছে কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে জানাবো। এখন হোপফুলি ঠিক আছে, তাই না? এখন আমরা সাউন্ড, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের ডিফারেন্সিয়েশন ফ্রি কোর্সের প্রথম ক্লাস, তাই না? ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা ম্যাথের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ক্যালকুলাসে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে দুইটা অধ্যায় আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো অন্তরীকরণ অধ্যায়টা অনেক বড় একটা পার্ট জানি আমরা, প্রায় 9টা চ্যাপ্টার এখানে আছে। এই 9টা চ্যাপ্টার সম্পূর্ণ একেবারে বেসিক থেকে শুরু করে সব টাইপের ম্যাথ ইনশাআল্লাহ আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ
মেডিয়ান এই গ্রুপ থেকে, ম্যাথ হোম বাই মেডিয়ান এই গ্রুপ থেকে আমরা সলভ করাবো। ঠিক আছে এভরিওয়ান? তো যারা লাইভে জয়েন করেছি আমরা ক্লাসে চলে যাব। তো প্রত্যেকে একটু আশা করি আমার সঙ্গে রেসপন্সিভ থাকবো, প্রত্যেকে আমরা আশা করি রেসপন্সিভ থাকবো, যে ক্লাসটা যেন অবশ্যই প্রাণবন্ত হয়, যে আমি যখন পড়াচ্ছি ঠিকঠাক মতো কথা বুঝতেছি কিনা এগুলো একটু কমেন্ট জানাবো। পাশাপাশি অবশ্যই আশা করি প্রত্যেকে আমরা নিজ দায়িত্বে, একটু লাইভটাকে কি করে দেব বলেন, প্রত্যেকে আমরা নিজ দায়িত্বে একটু লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন 9.1 আজকে আমাদের একেবারে প্রাথমিক চ্যাপ্টার লিমিট নিয়ে আমরা কাজ শুরু করব। একেবারে প্রাথমিক চ্যাপ্টার আমরা আজকে লিমিট নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। সবাই যারা লাইভে উপস্থিত প্রত্যেকে আশা করি রেসপন্সিভ থাকবো। তো ফাংশনের ডিফারেন্সিয়েশন লিমিট আলোচনার জন্য আমাদেরকে অবশ্যই একটু লক্ষ্য করব সবাই। তো লক্ষ্য করি এখানে আমরা আমাদের আলোচ্য বিষয় লিমিট বলতে কি বোঝায়, তাই না? তো লিমিট বা সীমা এই সম্পর্কে একটা সংজ্ঞা, একটা ডেফিনিশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বাট এই ডেফিনিশনটা বোঝার জন্য একটু एग्जांपल দিলে ভালো হয়। সীমাবদ্ধতা প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে, আর সীমাবদ্ধতা থাকে বলেই কিন্তু জীবনটা সুন্দর। আজকে মনে করো আমার মনে যাচ্ছে যে আজকে বৃষ্টি হয়, যে বৃষ্টি হলে খুব ভালো লাগতো, কিন্তু অন্য একজনের জন্য আবার বৃষ্টি হলে কিন্তু সমস্যা হয়ে যায়। এটা সীমাবদ্ধতা, আমার ভালো হলেও অন্যজনের কিন্তু এটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই সীমাবদ্ধতা আছে বলেই কিন্তু জীবনটা বৈচিত্র্যময়। তো সীমা, এই লিমিট ফাংশনের কিছু সীমা আছে। একটা ফাংশন एग्जांपल দেই, f of x, একটা ইকুয়েশন আমি লিখলাম x² - 9 x - 3। এই ফরম্যাটে একটা ফাংশন আমরা ইকুয়েশন লিখলাম। তো লক্ষ্য করি এই যে ফাংশনটা আমরা লিখেছি, এখানে যদি আমরা x এর ভিন্ন ভিন্ন ভ্যালু ইনপুট করি আমরা ফাংশনের ভিন্ন ভিন্ন মান এখানে পাবো, তাই না? তো যদি এখানে x = 3 বসাই তাহলে কি ঘটে লক্ষ্য করি। তো আমরা এই ফাংশনে x = 3 বসালে আমরা নিচে পাচ্ছি 3 - 3, দ্যাট মিন্স 0। উপরে পাচ্ছি আমরা 3 স্কয়ার 9 - 9, উপরেও পাচ্ছি আমরা 0। তো এই ফাংশনটায় আমরা দরকার নেই, এই ফাংশনটায় আমরা x = 3 বসালে আমরা এই ফাংশনটায় x = 3 বসালে ঠিক আছে। ওকে एवरीवन, x = 3 বসালে আমরা দেখতে পাচ্ছি 0/0, আর আমরা জানি কি 0/0 এই টার্মটাকে আমরা বলে থাকি অনির্ণেয়, তাই না? তো 0/0 এইখানে কোনো মান কিন্তু আমরা পাচ্ছি না। এই যে এখানে দেখা যাচ্ছে x = 3 এর জন্য এই ফাংশনটার কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, কোনো আউটপুট কিন্তু আমরা পাচ্ছি না। তো x = 3 এর জন্য এইটা ফাংশনের একটা সীমাবদ্ধতা। আচ্ছা লক্ষ্য করি আমরা x এর ভ্যালু 3 বসানো যায় না, 3 এর কাছাকাছি বসালে কি হয় আমরা চেক করে দেখি। তো ওই ডেফিনিশনটা বোঝার আগে যদি x এর ভ্যালু 3 তো বসানো যায় না আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে 3 এর কাছাকাছি কিছু মান দিলে কি হয় আমরা একটু লক্ষ্য করি। সবাই একটু বোর্ডে খেয়াল করি আমরা, এই যে এখানে x আর এখানে হচ্ছে f of x। আচ্ছা 3 তো বসানো যায় না আমরা বুঝতে পেরেছি। যদি এখানে আমরা 2.99 এখানে বসাই তো এই জায়গাটা খেয়াল করবেন, এখানে এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা এই যে এখানে কাজ করলে x + 3 পাবো। অনেকের মনে হতে পারে এখানে তো 3 বসালে 3 + 3 6 হয়ে যাচ্ছে, কিন্তু না, এই 6 এই ভ্যালুটা গ্রহণ করা যাবে না, কিন্তু কারণ আসলে 0/0 হয়। তো এখানে যদি আমরা 2.99 বসাই এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ফাংশনের ভ্যালু পাচ্ছি 5.99। যদি আমি 2.999 বসাই তাহলে ফাংশনের ভ্যালু আমরা পাচ্ছি 5.999। অর্থাৎ যতই আমি 3 এর দিকে আগাচ্ছি
ততই ফাংশনাল ভ্যালুটা আমার কার দিকে আগাচ্ছে বলেন তো, 6 এর দিকে আগাচ্ছে। আমরা কিন্তু এখানে 3 বসাবো না, কারণ 3 বসালে 0/0 অনির্ণেয় আসে, যেটার মান আমরা জানি না, বের করতে পারি না আমরা। তো এখন আবার লক্ষ্য করি, যদি আমি একটু 3 থেকে বেশি নিয়ে কাজ করি, যেমন বলা হলো প্রথমে আমাকে বলো 3 এর দিকে আমি এখন আগাবো, 3 এর দিকে আমি বললাম এখানে 3.01। তো এখন যদি আমি 3.01 এখানে বসাই, ফাংশনের ভ্যালু আমরা পাচ্ছি 6.01। যদি আমরা একটু কম বসাই 3.001, তাহলে ফাংশনের ভ্যালু আমরা পাচ্ছি 6.001। লক্ষ্য করেছি কি আমরা? দ্যাট মিন্স আমি যদি 3 থেকে বেশি নিয়ে ক্রমাগত মানটা 3 এর কাছাকাছি যাই, এই ক্ষেত্রেও ফাংশনের ভ্যালুটা আমরা কার কাছাকাছি পাচ্ছি বলেন তো? আমরা কিন্তু ফাংশনের ভ্যালুটা 6 এর কাছাকাছি পাচ্ছি। সবাই লক্ষ্য করি, এক্স্যাক্টলি 3 বসানো যাচ্ছে না, কিন্তু 3 এর কাছাকাছি একটা মান যদি আমরা বসাই, একটা একটু কম নিয়ে আর একটা একটু বেশি নিয়ে, দুই ক্ষেত্রেই আমরা ফাংশনের মান পাচ্ছি 6 এর কাছাকাছি। ইজন্ট ইট? এই কথাটাই এখানে বলা হয়েছে, x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা a এর নিকটবর্তী হওয়ায়, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলে থাকি x tends to 3। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় tends to। চিহ্ন কি বলা হয় বলেন তো? এই চিহ্নটাকে, এই চিহ্নটাকে বলা হয় tends to, যার বাংলা অর্থ হচ্ছে নিকটবর্তী। তাহলে x tends to 3, যখন x এর মানটা 3 এর কাছাকাছি হচ্ছে, 3 তো হওয়া যাবে না, 3 এর কাছাকাছি যখন হচ্ছে, নিকটবর্তী হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি f of x এর মান একটি ধ্রুবক l এর নিকটবর্তী হয়। এখানে l বলতে কত? এখানে l বলতে হচ্ছে 6। তো সেই ক্ষেত্রে f of x এর মান, এই যে এখানে লিমিট দিয়ে f of x এর মান আমরা দেখতে পাচ্ছি 6 এর কাছাকাছি হয়। তো 6 এর কাছাকাছি যদি হয়, তাহলে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বলা হয় x tends to 3। দ্যাট মিন্স এই যে ডেফিনেশন, অর্থাৎ এই ফাংশনটার ভ্যালু পাচ্ছি 6, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি 6 না, লিমিটিং ভ্যালু 6। তো লিমিটিং ভ্যালু বলতে মূলত বোঝায় যে ফাংশনের মানটা 6 বলতে এখানে এক্স্যাক্টলি 6 না, 6 এর কাছাকাছি একটা মান। তো এই ডেফিনেশনটাই এখানে বলা হয়েছে। দ্যাট মিন্স আমরা যখন বলি বইয়ের ডেফিনেশন, লিমিট x tends to a, লিমিটের শর্ট ফর্ম LIM, x tends to a, দ্যাট মিন্স x এর মান a এর কাছাকাছি। কাছাকাছি বলতে আমরা কি বোঝাচ্ছি? a এর থেকে একটু কম হতে পারে, একটু বেশিও হতে পারে, খুবই নিকটবর্তী মান। সেই ক্ষেত্রে f of x এর মান, ফাংশনের মানটা যদি l এর কাছাকাছি হয়, যেমন এখানে 6 এর কাছাকাছি হয়েছে, 3 এর থেকে কম নিলেও 6 এর দিকে আগাচ্ছে, 3 এর থেকে বেশি নিয়ে গেলে ক্রমাগত 6 এর দিকে আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফাংশনাল ভ্যালুটা যদি l এর দিকে আগায়, তাহলে এই l টাকে f of x এর একটা লিমিট বা সীমা বলা হয়। দ্যাট মিন্স এখানে লিখতেছি আমরা l, কিন্তু আসলে এক্সাক্ট ভ্যালু কিন্তু l না, l এর কাছাকাছি একটা মান, এটাকে বলা হয় সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। সবাই কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি? একটু কমেন্টে জানাবো, যারা লাইভে জয়েন করেছি, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি সবাই? কথা কি বুঝতেছি আমার? তো এই যে কথাটা বললাম, কথাটা লিমিটের ডেফিনিশনটা আমরা বুঝছি কিনা? যে লিমিটের ডেফিনিশনটা হচ্ছে আমার, যখন আমি বলি x tends to 3, দ্যাট মিন্স আমি বুঝাই x এর মানটা 3 এর কাছাকাছি। তো x এর মানটা যদি 3 এর কাছাকাছি হয়, একটু কম অথবা একটু বেশি, সেই ক্ষেত্রে f of x এর মানটা 6 এর কাছাকাছি হচ্ছে। এই জিনিসটাকে আমরা যখন ম্যাথমেটিক্যালি লিখি, এখানে লক্ষ্য করি, তাহলে এক্স্যাক্টলি 3 হলে কিন্তু মানটা অনির্ণেয়, বের করা যাচ্ছে না। কিন্তু যখন আমি tends to 3 ইউজ করব, লিমিট ইউজ করব, দ্যাট মিন্স আমি কিন্তু দেখাই এই ফাংশনটা যদি এইভাবে বলা হয় x tends to 3 x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, ওই জিনিসটাকে এখানে লিখলাম। এখন আমরা এখানে x tends to 3 লেখার পরে এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করলে আমরা পাই a প্লাস b ইনটু a মাইনাস b। নিচে আমরা পাচ্ছি x মাইনাস 3, দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি x tends to 3 x প্লাস 3। এখন খেয়াল করি আমরা, এই যে এখন যদি এখানে আমরা
3টাকে ইনপুট করি, বসিয়ে দিই আমরা, তাহলে এখানে পাচ্ছি 3 প্লাস 3 দ্যাট ইজ 6। এই যে 6 পেলাম, লিমিটিং ভ্যালু বসাইলাম, এটা বলতে কি এক্স্যাক্টলি 6 বোঝায় না, এটা বলতে বোঝায় লিমিটিং ভ্যালু 6। দ্যাট মিন্স এই ফাংশনটার মান 6 এর কাছাকাছি একটা সংখ্যা। এই জিনিসটাই আমরা এখানে বুঝিয়েছি। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা? একটু আমাকে কমেন্টে জানাবো সবাই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। যারা লাইভে উপস্থিত আছি একটু আমাকে কমেন্ট করে জানাবো লিমিটের কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি কিনা ঠিকমতো। ইজ ইট ক্লিয়ার? একটু কমেন্ট জানাবো। এবং যারা লাইভে আছে অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইভটাকে আমরা মনোযোগ সহকারে ক্লাস করব যেন প্রত্যেকেই ক্লাসটা ইফেক্টিভলি বুঝতে পারে। সবাই একটু কমেন্টে আমাকে জানাবো। তো লক্ষ্য করি এই যে লিমিটের ডেফিনিশনটা আমি আলোচনা করলাম, এই ডেফিনিশনটারই একটু এক্সপ্লেনেশন যদি আমি যাই, এই যে এখানে খেয়াল করেন একটা কথা আমরা দেখতে পাচ্ছি, এখানে বোর্ডে একটা স্ক্রিন দিতে পাচ্ছি আমরা, লিমিট এক্সিস্ট করার শর্ত। এখানে কিন্তু অলরেডি আমরা লিমিট এক্সিস্ট করার বিষয়টা আমরা আলোচনা করেছি। লিমিট এক্সিস্ট করার জন্য কোনো ফাংশনের লিমিট বের করা যায় কিনা, যে কোনো ফাংশনের সীমা কিন্তু বের করা যায় না, একটা শর্ত আছে। শর্ত কি? এখানে বিস্তারিত এই যে আমরা বললাম লিমিট x টেন্ডস টু a f of x is equal to l, আমরা মাত্রই এই সংজ্ঞাটা বুঝাইলাম যে এটা বলতে বোঝায় x এর মান a এর নিকটবর্তী হওয়ায়, টেন্ডস টু নিকটবর্তী হওয়ায় যদি f of x এর ভ্যালু একটি ধ্রুবক l এর নিকটবর্তী হয় তাহলে l টাকে f of x এর লিমিট বা সীমা বলা হয়। ঠিক আছে, এখন নিকটবর্তী বলতে কি বোঝায়? এই যে এখানে আমরা দেখাইছি নিকটবর্তী বলতে এখানে 3 ছিল, 3 থেকে একটু কম অথবা সামান্য একটু বেশি, তাই না? এই জিনিসটাকেই বলা হয় এখানে, এই জিনিসটাকে এক্সটেন্ড করলে, এক্সপান্ড করলে, বিস্তারিত আকারে লিখলে x টেন্ডস টু a minus f of x is equal to l, আবার লিমিট x টেন্ডস টু a plus f of x। সবাই একটু খেয়াল করি, এই যে এখানে লেখা হয়েছে x টেন্ডস টু a minus, a minus বলতে কি বোঝায়? a minus বলতে বোঝায় x এর ভ্যালুগুলো a থেকে কম হবে, a এর থেকে একটু ছোট হবে। এই যে এখানে ক্রমাগত 3 এর দিকে আগাচ্ছিল, ক্রমাগত এখানে 3 বসাতে পারতেছিলাম না, বাট আমরা 3 এর থেকে কম নিয়ে 2.999 বেশি আমরা 3 এর দিকে আগাচ্ছি ক্রমাগত। তো এই যে 3 থেকে কম নিয়ে 3 এর দিকে আগাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় x টেন্ডস টু a minus। আবার খেয়াল করে নিচে থেকে 3.01, এটা কিন্তু বড় সংখ্যা, 3 থেকে বড়। 3.001 এটা অবশ্যই এটা থেকে ছোট একটা সংখ্যা। তো এখানে আবার আমরা সংখ্যা রেখা চিন্তা করলে, আমরা 3 তো বসাতে পাচ্ছি না। এই যে মনে করেন 3.01, তো এখানে 3.001, আবার এখানে চিন্তা করলে 2.999, এখানে 2.99। তো একটা হচ্ছে আমরা 3 এর বাম দিক থেকে ক্রমাগত 3 এর দিকে আগাচ্ছি, আরেকটা হচ্ছে 3 এর ডান দিক থেকে ক্রমাগত 3 এর দিকে আগাচ্ছি। তাহলে এই যে যখন 3 এর কম থেকে ক্রমাগত 3 এর দিকে আগাই, এই জিনিসটাকে বলা হয় x টেন্ডস টু a minus। আবার যখন 3 থেকে বেশি থেকে আমরা 3 এর দিকে আগাই, এই জিনিসটাকে বলা হয় x টেন্ডস টু a plus। কথা বুঝতেছি আমরা, মানে a থেকে একটু বেশি হইলে। তো এই দুইটার ভ্যালুই যখন l এর দিকে আগায়, এইটার জন্য l এর কাছাকাছি মান পাচ্ছি, এইটার জন্য l এর কাছাকাছি মান পাচ্ছি, তখনই কিন্তু l টাকে f of x এর লিমিট বলা হয় এবং ওই ফাংশনের লিমিট বের করা যাবে। যদি না আগালে কিন্তু ওই ফাংশনের লিমিট বের করা যাবে না। পয়েন্ট টু বি নোটেড। এখানে দেখতে পাইছি আমরা যে আমি 3 এর দিকে আগালে এই ক্ষেত্রেও 6 এর কাছাকাছি পাচ্ছি, আবার যখন 3 থেকে বেশি নিয়ে 3 এর দিকে আগাচ্ছি, এই ক্ষেত্রেও আমরা 6 এর কাছাকাছি একটা মান পাচ্ছি। দ্যাট মিন্স এই ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে 6, যেটা আমরা আলোচনা করলাম। সবাই কি বুঝতেছি আমরা কথা, যে লিমিট এক্সিস্ট করার শর্ত কি, কখন লিমিট বের করা যাবে কখন যাবে না, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই যে আমরা বললাম লিমিট বের করা যাওয়ার শর্ত, এটাকে দেখবেন নিচে আবার দুটো আলাদা করে নামকরণ করা হয়েছে। নামকরণটা কিভাবে করা হয়েছে? বলা হয়েছে বাম দিকবর্তী লিমিট, আরেকটা বলা হয়েছে ডান দিকবর্তী লিমিট। এই যে এই অংশটা, এইটাকে বলা হয় বাম দিকবর্তী, লেফট হ্যান্ড লিমিট বা বাম দিকবর্তী।
বাম দিক কেন বলা হয়? বাম দিকবর্তী বলা হচ্ছে কারণ এখানে ট্যান্স টু a মাইনাস এর বাম দিকে, এই খেয়াল করেন এখানে 3 এর বাম দিকে, এর বাম দিকে সংখ্যা রেখায়, তো a মাইনাস যখন বলা হয়েছে দ্যাট মিন্স আমরা এখানে বাম দিক করতে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x is equal to l, তো এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় বাম দিকবর্তী লিমিট, কারণ এটা টেন্ডস টু a মাইনাস, a থেকে কম বাম দিকে। আবার যখন ডান দিকবর্তী লিমিট আমাকে যদি এমসিকিউ তে জিজ্ঞেস করা হয়, তো ডান দিকবর্তী লিমিট বলতে আমরা বুঝবো এই অংশটা, অর্থাৎ যেখানে টেন্ডস টু a প্লাস, a থেকে একটু বেশি যদি হয় সেই ক্ষেত্রে যে লিমিটিং ভ্যালুটা আমরা পাচ্ছি l এর কাছাকাছি, ওটাকে আলাদা করে লিখলে বলা হয় ডান দিকবর্তী লিমিট। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন সবার মনেই মনে হয় একটা কোশ্চেন জাগতেছে, বইয়ে আমরা যতগুলো ম্যাথ পড়বো টাইপ ওয়াইজ সবগুলা ম্যাথই আমাকে লিমিট বের করতে বলবে, লিমিটিং ভ্যালু বের করতে বলবে, কিন্তু মাত্র আমি বললাম যে লিমিট এক্সিস্ট করতে হইলে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট দুইটা সমান হইতে হবে, এইটাও l হইতে হবে, এইটাও l হইতে হবে। এরকম একটা एग्जांपल দেখলে কেমন হয় যে সবকিছু কি লিমিট বের করা যায়? উত্তর হচ্ছে না। একটা एग्जांपल যদি আমরা দেখতে পারি যে যেই ফাংশনের লিমিট আসলেই বের করা যায় না, কেমন হয় বলেন দেখি আপনারা, একটু কমেন্টে জানান দেখি আমাকে। এমন একটা एग्जांपल যে যদি লিমিট বের করা না যায়, এরকম একটা एग्जांपल আমাদের সামনে থাকলে কি রকম হয় চলেন আমরা দেখি। এরকম একটা एग्जांपल যে আসলেই লিমিট বের করা যায় না, এমন একটা एग्जांपल আমরা এখন দেখব। একটু কমেন্টে আমাকে রেসপন্স করো সবাই, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি কিনা, এখন তো ঠিকঠাক মতো সবকিছু সবাই বুঝতে পারছি নাকি? একটু কমেন্টে আমাকে সবাই জানাবো এখন তো সবাই আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছি, ইজ ইট অর নট? একটু কমেন্টে আমি জানাবো। তাই বললাম লিমিট যে বের করা যায় না, এখন একটা एग्जांपल আমরা দেখব। লেটস সি। एग्जांपल আপনাকে বলা হলো একটা লিমিট x টেন্ডস টু 0 মডুলাস x বাই x ইজ ইকুয়াল টু 1। আপনাকে এই ফাংশনটার লিমিট বের করতে বলা হলো, একেবারে বেসিক কনসেপ্ট দিয়ে লিমিট বের করতে বলা হলো। তা আমরা জানি লিমিট বের করার শর্ত কি, লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সমান হইতে হবে। তো বাম দিক বলতে আমরা বুঝবো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। এখন 0 মাইনাস যখন বলছি তার মানে 0 থেকে একটু কম হবে, তো 0 থেকে একটা কম ভ্যালু লেট আমরা ধরে নিচ্ছি যে 0 থেকে কম ভ্যালু একটা মাইনাস 0.01 আমরা ধরে নিলাম সাপোজ, বা মাইনাস 0.001 আমরা ধরলাম, মনে করেন যে 0 থেকে কম যেহেতু হবে টেন্ডস টু 0 মাইনাস বলতে 0 থেকে কম হবে, তা আমরা 0 থেকে কম একটা ভ্যালু ধরলাম মাইনাস 0.001। তো এখানে আমরা ইনপুট করে দেখি তো, আমরা যদি উপরে বসাই মাইনাস 0.001, নিচে উপরে কিন্তু একটা মডুলাস আছে, পয়েন্ট টু বি নোটেড, নিচে কিন্তু মডুলাস নাই, নিচেও আমরা ভ্যালুটাকে বসাইলাম। এখন কি ঘটবে এখানে বলেন তো, কি ঘটবে এখানে? তার মানে খেয়াল করি এখানে উপরে মডুলাস থাকার কারণে ফাংশনের ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, উপরে কিন্তু মাইনাস থাকবে না 0.001, বাট নিচে তো আমার মাইনাস থেকেই যাবে। নিচে যদি মাইনাস থেকে যায় আমরা এখানে রেজাল্ট পাচ্ছি -1। তাহলে আমরা দেখলাম বাম দিকবর্তী লিমিটের রেজাল্ট পেয়েছি -1। এখন চেক করি আমরা, যদি আমরা ডান দিকবর্তী লিমিট চেক করতে চাই x টেন্ডস টু 0 প্লাস, তো 0 প্লাস বলতে আমরা কি বুঝি, এখন ভ্যালুটা 0 থেকে একটু বেশি হবে, তো 0 থেকে বেশি যদি আমরা সাপোজ একই মান নিলাম, জাস্ট পজিটিভটা নিলাম 0.001, এখন যদি আমরা এখানে এটা ইনপুট করি 0.001 বাই 0.001, এখন তো এখানে মডুলাস ওভারঅল ভ্যালুটা পজিটিভ পাচ্ছি আমরা, উপরে 0.001 নিচেও 0.001, এখন আমরা রেজাল্ট পাচ্ছি +1। সবাই একটু খেয়াল করে দেখি তো, যখন আমি বাম দিকবর্তী লিমিট নিয়ে কাজ করলাম x টেন্ডস টু 0 মাইনাস নিয়ে আমি রেজাল্ট পাচ্ছি -1, যখন আমি x টেন্ডস টু 0 প্লাস নিয়ে কাজ করলাম ডান দিকবর্তী লিমিট, তখন আমি রেজাল্ট পাচ্ছি +1। +1 এবং -1 কি কাছাকাছি? পুরোপুরি বিপরীতমুখী, একটা উত্তর মেরু হলে একটা দক্ষিণ মেরু। এই যে সংখ্যা রেখা যে চিন্তা করি মাঝখানে 0 আছে, এই যে এখানে +1 আর এই যে এখানে -1, পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত দিকে।
মাঝখানে 0 180 ডিগ্রি অ্যাঙ্গেলের পুরোপুরি অপোজিট সাইডে, এইটা কাছাকাছি কোনো মান নয়। তো এখানে আমার যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, আমার বাম দিকবর্তী এবং ডান দিকবর্তী লিমিট সমান হয় নাই, তার মানে এই ফাংশনটার লিমিট নাই, এইটার লিমিট এক্সিস্টই করে না, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করা সম্ভব নয়। সবাই কি বুঝতে পেরেছি? একটু আমাকে কমেন্টে জানাবো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে কখন লিমিট বের করা যাবে কখন যাবে না। অনেকেই সরাসরি ম্যাথে প্রবেশ করার কারণে এই কনসেপ্টগুলো না বোঝার কারণে এমসিকিউতে আসলে বা ভর্তি পরীক্ষার কোশ্চেন আসলে তখন দেখা গেছে বিষয়টা কনফিউজড হয়ে যায়, অ্যানসার করতে পারে না। তো বেসিক বিষয়গুলো, এটা আমাদের একাডেমিক ক্লাস, একেবারে প্রয়োজনীয় যত বেসিক আছে যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধাপে ধাপে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, সবাই কিন্তু লাইভে একটু অ্যাক্টিভ থাকবে, অবশ্যই একটু কমেন্ট করব, রেসপন্স করব, আর পাশাপাশি অবশ্যই নিজ দায়িত্বে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা চেষ্টা করব। আমরা ক্লাসটা নিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসগুলো করা, সেই অনুযায়ী বাসায় লেখাপড়া করা, আর আমাদের এই চেষ্টাকে সবার কাছে পৌঁছে দেওয়া, যতজনের কাছে সম্ভব আমাদের এই চেষ্টাকে, এই পরিশ্রমকে পৌঁছে দেই যেন আমরা সবাই একসাথে সফল হতে পারি। ঠিক আছে স্টুডেন্ট, তো লক্ষ্য করি সবাই, আমরা এখন খেয়াল করি সবাই, তাহলে লিমিট কখন বের করা যায় যায় না ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে আশা করি লিমিট এক্সিস্ট করার শর্ত আমরা বুঝছি, বাম দিকবর্তী লিমিট বুঝেছি, আমরা ডান দিকবর্তী লিমিটও বুঝেছি। ওকে এভরিওয়ান, এখন একটা বিষয় আমরা দেখব, অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়, এই দুটো শব্দের ব্যাখ্যা আমরা একটু শেখার চেষ্টা করব। এই দুটো শব্দ আমরা ছোট্টবেলা থেকেই অনেক শিখে আসছি, অনেক শুনে আসছি, আমরা শিখে হয়তো অনেকে আসছি অনেকে আসে নাই। একটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেটাকে আমরা আনডিফাইন্ড বলে থাকি, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, আর হচ্ছে অনির্ণেয়। এই জিনিসগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভালো হয়। ইনডিটারমিনেট, এখন অসংজ্ঞায়িত বলতে কি বোঝায় আর অনির্ণয় বলতে কি বোঝায়, প্রথমে বলি এই দুটা শব্দের ব্যাখ্যা বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে, কনসেপ্টের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ক্যালকুলাস দিয়ে করা যায়, সংখ্যা রেখা দিয়ে করা যায়। আমি একেবারে সহজ একটা উদাহরণ বাছাই করব, আমি আপাতত সংখ্যা রেখা যাব না, একেবারে সহজ একটা উদাহরণ যেটা আমরা সবাই বুঝবো, সবাই শিখে আসছি, এরকম একটা উদাহরণ একটা আলোচনা করব। লক্ষ্য করি সবাই, প্রথমেই অসংজ্ঞায়িত ব্যাপারটা বোঝার জন্য সবাই একটু ভাগ প্রক্রিয়া, সবাই খেয়াল করি তো, যখন আমাকে বলা হচ্ছে 6/2 ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা কি লিখি? আমি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই, 6 কে 2 দিয়ে ভাগ করে কত হবে? এই প্রশ্নটাকে সবাই একটু এভাবে চিন্তা করি, 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়? আই রিপিট ওয়ান্স এগেইন, 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়? আমরা সবাই জানি 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, ইজন্ট ইট? 2 কে 3 দিয়ে গুণ করলে কি হয়? 6 হয়। কথা বুঝতেছি আমার? একইভাবে যদি জিজ্ঞেস করা হয় যে 15, একইভাবে জিজ্ঞেস করা হলো 20/4, তাহলে কোশ্চেনটা হচ্ছে 4 কে কত দিয়ে গুণ করলে? ভাগ ভুলে যায়, ভাগ কি? ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া, ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। গুণ দিয়ে চিন্তা করি, 4 কে কত দিয়ে গুণ করলে 20 হয়? 4 কে যত দিয়ে গুণ করলে 20 হয়, ওইটাই কিন্তু আমার রেজাল্ট। দ্যাট মিন্স আমরা সবাই জানি 4 কে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 4 5 20, দ্যাট মিন্স এই কারণে আমরা বলি 20/4 ইজ ইকুয়াল টু 5। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় 7/0, এখন একটু সবাই খেয়াল করি, এই কোশ্চেনটা আমরা কি করব? কোশ্চেনটা করব 0 কে কত দিয়ে গুণ করলে 7 হয়? আমরা কি বলতে পারবো? আপনারা কি বলতে পারবেন কেউ 0 কে কত দিয়ে গুণ করলে 7 হয়? এমন কোন সংখ্যা কি আছে যেটা দিয়ে 0 কে গুণ করলে 7 হবে? আছে কোন সংখ্যা? এরকম কোন সংখ্যা কিন্তু আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। কেউ পারবে কি বলেন যে 0 কে কত দিয়ে গুণ করলে 7 হয়? এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে 0 কে গুণ করলে 7 হবে। একইভাবে আমরা x আকারে লিখি x/0, যদি প্রশ্ন করা হয় এখানে অবশ্যই x টা নট ইজ ইকুয়াল টু 0, x টা 0 হবে না, 0 বাদে অন্য যে কোনো সংখ্যা। যদি আমাকে জিজ্ঞেস করা হয় 0 কে কত দিয়ে ইনটু করলে,
কত দিয়ে মাল্টিপ্লাই করলে x হবে? এমন কোন সংখ্যা কি আছে যেটা দিয়ে শূন্যকে গুণ করলে x হবে? এরকম কোন সংখ্যা দুনিয়াতে নাই যা দিয়ে শূন্যকে গুণ করলে x হবে। এই জন্যই বলা হয় এখানে 2 দিয়ে 3 কে গুণ করলে 6 পাচ্ছি, সংজ্ঞায়িত। কিন্তু শূন্যকে এমন কোন সংখ্যা নাই যেটা গুণ করলে x পাওয়া যাবে। তাই আমরা বলি নিচে যদি শূন্য থাকে, নিচে যদি শূন্য থাকে এই বিষয়টাকে আমরা বলে থাকি অসংজ্ঞায়িত। সামথিং বাই জিরো, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। কারণটা কি? এই যে সহজ একটা एग्जांपल দিলাম, এই কারণে জিরো দিয়ে ভাগ করলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, কোনো উত্তর দিতে পাচ্ছি না। এইজন্যই বলা হয় এটা হচ্ছে অসংজ্ঞায়িত, দ্যাট মিন্স আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত বলা হয় আনডিফাইন্ড। এখন আসেন, সবাই কি বুঝেছি ব্যাপারটা? একটু আমাকে কমেন্টে জানাবো সবাই কি অসংজ্ঞায়িত ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা, আনডিফাইন্ড। এখন আসেন এখানে এই যে ইনডিটারমিনেট বা অনির্ণেয়, এইটা বলতে কি বোঝায়? এইটাও আমি সেম এই एग्जांपलের মতোই প্রথমে চিন্তা করি। যদি আমাকে বলা হয় 30/3, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করি। 30/3 না, 3 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 3 কে কত দিয়ে গুণ করলে 30 হয়? তো 3 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 3 * 10 এটা হয়ে যাচ্ছে আমার 30। এইজন্য আমরা এখানে রেজাল্ট বলি 10। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় 0/0, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম উপরে 0 বাদে অন্য যে কোনো সংখ্যা, যখন এটা 0 হয়ে যায়, লবেও 0 হয়ে যায়, তখন কি ঘটে? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় শূন্যকে কত দিয়ে গুণ করলে শূন্য হয়, শূন্যকে কত দিয়ে গুণ করলে শূন্য হয়, এরকম সংখ্যা তো কোটি কোটি আছে, সারাদিন বললেও শেষ হবে না। আমি কি বলেন 1 2 3 বা -1 -2 -3, যত সংখ্যাই বল না কেন শূন্যকে প্রতিটা সংখ্যা দিয়ে গুণ করলে তো শূন্যই হয়। তো এই ক্ষেত্রে রেজাল্ট নাই এমন না, রেজাল্ট আছে, অসংখ্য রেজাল্ট আছে। এজন্য বলা হয় যাহা নির্ণয় করা যায় না। এখানে অনেকগুলো উত্তর আছে, বাট কোনটা রেখে আমি কোনটাকে বাছাই করব এইটা ব্যাখ্যা করা যাচ্ছে না বোধহয় বলা হয় এটা নির্ণয় করা যায় না, তাই অনির্ণয়। আর এখানে বলা হয় এইটাকে কোনোভাবেই সংজ্ঞায়িত করা যায় না, এখানে কোনো রেজাল্টই নাই, কোনো রেজাল্টই নাই যে 0 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 7 হয়, কোনো রেজাল্টই নাই। তো কোনো রেজাল্ট না থাকায় এই জিনিসটাকে বলা হয় অসংজ্ঞায়িত। আর এইটারই একটা বিশেষ রূপ, যখন 0/0 হয়ে যায় তখন এটাকে বলা হয় অনেকগুলো রেজাল্ট থাকায় এটাকে বলা হয় অনির্ণেয়। এরকম অনির্ণেয় টার্ম মোট 7টা আছে, বেশ কিছু আছে। যেমন একটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা অনির্ণেয়। তারপর হচ্ছে আপনার ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা একটা অনির্ণেয় টার্ম। 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এই যে বিষয়গুলো আমি লিখলাম এই প্রত্যেকটাকে বলা হয় অনির্ণেয় ফরম্যাট, প্রত্যেকটাকে বলা হয় ইনডিটারমিনেট। আমরা লিমিটের অধ্যায়ে সাধারণত নিচে 0, এই 0/0 ফরম্যাটটা যে নিচে 0 আছে, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি, এই ফরম্যাট দুটোই বেশি পাবো। 0/0 আমরা কোনটাও বলেন, একটা হচ্ছে নিচে 0 আছে উপরে জায়গা নিচে 0, আর একটা ইনফিনিটি বাই ইনফিনিটি। সাধারণত এই দুটো ফরম্যাট আমরা বেশি পাবো। এই দুটো ফরম্যাট অনির্ণেয় বা অসংজ্ঞায়িত বলি, উপরে অন্য কিছু হলে অসংজ্ঞায়িত, তাই না? আমরা দেখলাম এটা, এই দুটো ফরম্যাট বেশি পাবো। আমার কাজ হবে আমাকে বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, কৌশল অ্যাপ্লাই করে এই ফরম্যাটগুলো দূর করা। যখন এই ফরম্যাটগুলো আমি দূর করতে পারবো তখনই আমি লিমিটিং ভ্যালু ইনপুট করে দিব। কথা কি বুঝতেছি আমরা? তখনই আমরা লিমিটিং ভ্যালু। তা আমি চেষ্টা করলাম আপনাদেরকে যে সহজে একটু বিষয়টা অসংজ্ঞায়িত এবং অনির্ণয় বোঝানোর জন্য। এখন খেয়াল করি, এখন আমরা ম্যাথে চলে যাব। আমরা এখন টাইপ ওয়াইজ তো লিমিটের, হ্যাঁ আরেকটা বিষয়, একটু ম্যাথে যাওয়ার আগে আমরা এখানে লিমিটের একটা বেসিক বিষয় আমরা একটু আবার এখানে একটু দেখতে যাচ্ছি আমরা। আচ্ছা, মেবি স্লাইডটা মিসিং হয়ে গেছে, যাকে আমি বলে দিচ্ছি। লিমিটের কাজ করার সময়, এখানে লিমিটিং কাজ করার সময় ম্যাথগুলো আমরা ম্যাথে যাব। আচ্ছা, লিমিটের ম্যাথ সলভ করতে আমরা যাব টাইপ ওয়াইজ। তো প্রথমে আরেকটা বিষয় একটু বলে নেই, লিমিটের কিছু প্রপার্টিজ,
প্রপার্টিজ বলতে যেমন লিনিয়ার প্রপার্টিজ আমাকে বলা হলো লিমিট x টেন্ডস টু a f of x প্লাস g of x। তো দুইটা ফাংশন x এর ফাংশন, এটা ভেরিয়েবল যেটা চলক যেটা x এর দুইটা ফাংশন এরকম যোগাকার আছে, তাহলে আমরা এটাকে আলাদা করে x টেন্ডস টু a f of x প্লাস লিমিট x টেন্ডস টু a g of x আমরা বলতে পারি। যোগ থাকলে যোগ হবে, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। দ্যাট মিন্স লিমিটটাকে আমরা আলাদা করে দিতে পারি। সেম ওয়েতে দুই লিমিটের পরে দুইটা ফাংশন, দুইটা চলকের ফাংশন যেখানে x আছে, দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, একটা f of x আর একটা g of x, তাহলে আমরা এখানে এটাকে আলাদা করে বলতে পারি লিমিট এরকম থাকলে অবভিয়াসলি আমাকে আলাদা করে লিখতে হবে লিমিট x টেন্ডস টু a f of x আবার ইনটু দিয়ে লিমিট x টেন্ডস টু a g of x। ঠিক আছে एवरीवन, তা আমরা লিমিটিং প্রপার্টিজ একইভাবে যদি ভাগ থাকে ভাগের ক্ষেত্রে আমরা লিমিটটাকে আলাদা করে লবের জন্য আলাদা আবার হরের জন্য আলাদা করে লিখতে পারি, লিখে আমাকে ম্যাথগুলো করতে হবে বা একেবারে শেষে যে এই কাজটা করতে হবে। কথা বুঝতেছি আমরা? কথা বুঝতেছি সবাই? এটা লিমিটের একেবারে প্রাথমিক বেসিক দুটো কনসেপ্ট। এখন আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা যাব। অনেকেই বই নিয়ে একটা কোশ্চেন অনেকের মনে আছে, আমি বিস্তারিত পোস্টে লিখেছিলাম যে আমরা ম্যাথ সলভিং এর ক্ষেত্রে আপাতত একটা বইকে কাজের সুবিধার্থে একটা বইকে রেফারেন্স বুক হিসেবে রাখবো, এটা হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই পেজটা এসইউ আহমেদ স্যারের বইয়ের পেজ। এই বইটার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্রত্যেকটা চ্যাপ্টার এই বই থেকে কমপ্লিট করার পাশাপাশি আমরা কমপ্লিট করার পরে আরো কিছু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ম্যাথ আমরা অন্য বই থেকেও করব চ্যাপ্টার শেষ করার পরে। ঠিক আছে, যার কাছে যেই বই আছে কোনো সমস্যা নেই, ক্লাসগুলো ঠিকমতো করে টাইপ ওয়াইজ আপনি বই প্র্যাকটিস করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাতেও চাইলে আমরা ইমেজটাকে সেভ করে রাখতে পারি। যদি কারো এসএমএস এর বই না থাকে, আমরা এসএমএস এর বইয়ের পাশাপাশি অক্ষরগত প্রকাশনী, রূপন্তী প্রকাশনী, কেতাবউদ্দিন স্যারের বই এবং সিস্টেক পাবলিকেশনস, এই চারটা প্রকাশনীর বইও আমরা সাথে রাখবো। বিভিন্ন ক্লাসে আমরা দেখব যখন চ্যাপ্টার শেষ হবে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রয়োজনীয় ম্যাথ আমরা ওই বইগুলো থেকেও করাবো। কথা বুঝলাম সবাই? আমরা প্রথম যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একার দিয়ে আমরা পারবো বীজগাণিতিক টাইপ, উৎপাদকে বিশ্লেষণ করতে হয় ইনফিনিটি টাইপ। আমি প্রথম যে টাইপটা এখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিটি টাইপ। আচ্ছা, তো ইনফিনিটি টাইপ দ্যাট মিন্স লিমিট আমার থাকবে x টেন্ডস টু ইনফিনিটি। তো টেন্ডস টু ইনফিনিটি ম্যাথ এখানে সবার আগে যে ম্যাথটা আছে 4 নাম্বার কোশ্চেনটা, এখানে দেখতে পাচ্ছি আমরা 4 নাম্বার যে কোশ্চেনটা x টেন্ডস টু, একবার সহজ একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করতেছি। এখানে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 5 বাই হচ্ছে আমার 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4। এই যে ফাংশনটা সবাই বুঝতেই পারতেছেন, এখানে যদি ইনফিনিটি আমরা প্রথমে ইনপুট করি আমার হয়ে যাবে ইনফিনিটি বাই ইনফিনিটি, যেটা কি ফরম্যাট, অনির্ণেয় ফরম্যাট। তো আমার কাজ হবে কোনো না কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এই অনির্ণেয় ফরম্যাটটাকে দূর করা। লিমিটের সবগুলো ম্যাথই আমাদের বইতে যে ম্যাথগুলো দেওয়া আছে সবগুলো লিমিটিং ভ্যালু বের করা যায়, আমাকে চেক করতে হবে না যে স্যার আমি কি লেফট হ্যান্ড লিমিট, বাম দিক ভর্তি ডান দিক ভর্তি বের করব, না ওটা বের করার প্রয়োজন নাই। বইয়ের সবগুলো ম্যাথে আমাকে লিমিট বের করতে বলা হয়েছে, তাহলে লিমিটিং ভ্যালু আছে এখানে, আমি জাস্ট কিভাবে বের করা যায় এটা চিন্তা করব। সেটা ওয়ে কি, আমাকে এই অনির্ণেয় ফরম্যাটটা দূর করতে হবে। যদি দূর করা থাকে জাস্ট ইনপুট করে দেবে লিমিটিং ভ্যালু, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে অনির্ণেয় ফরম্যাট আছে, আমাকে এটা দূর করতে হবে। তো কিভাবে করব, ইনফিনিটি টাইপ টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে বীজগাণিতিক রাশি অ্যালজেব্রিক, এটা হচ্ছে অ্যালজেব্রিক টার্ম এবং যদি টেন্ডস টু ইনফিনিটি থাকে সেই ক্ষেত্রে সবাই একটু ভালো করে শুনবো আমরা, সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব ওভারঅল রাশিটার মধ্যে, ওভারঅল যে রাশিটা এখানে আছে এই রাশিটায় দেখব চলকের সর্বোচ্চ পাওয়ার কত, চলকের সর্বোচ্চ পাওয়ার। এখানে ওভারঅল যে রাশিগুলো আছে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 মানে x স্কয়ার, চলকের সর্বোচ্চ অংশটা হচ্ছে x স্কয়ার। পুরো ম্যাথের মধ্যে, পুরো ম্যাথে লবে হয় আলাদা করে না, ওভারঅল সর্বোচ্চ পাওয়ার। তো ওভারঅল যে সর্বোচ্চ পাওয়ারটা আমরা এখানে পেলাম ওই পদটা দিয়ে, ওই চলক দিয়ে আমরা উপরে নিচে সবগুলো পদকে আমরা ভাগ করব। দ্যাট মিন্স আমরা বলতে যাচ্ছি এখানে x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 3x বাই x স্কয়ার প্লাস 5 বাই x স্কয়ার। আবার একই ভাবে 2x স্কয়ার বাই x স্কয়ার
9x বাই x স্কয়ার 4 বাই x স্কয়ার। আমার কথা কি শুনতেছি সবাই ঠিকমতো? কি বললাম? ওভারঅল ম্যাথের মধ্যে সর্বোচ্চ যেটা, ওই সর্বোচ্চটা দিয়ে আমরা এখানে কি করব বলেন? সর্বোচ্চটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করব। সবাই কথা বুঝতেছি হোপফুলি? সর্বোচ্চটা দিয়ে আমরা কি করব? সর্বোচ্চটা দিয়ে আমরা ভাগ করব। তো এখানে ওভারঅল সর্বোচ্চ হচ্ছে আমার x স্কয়ার, তাহলে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করতেছি। এই যে করে ফেললাম। এখন x স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয় বলুন তো? আমরা লিমিটটাকে আলাদা করে দেখছি, x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি। তো লক্ষ্য করি সবাই আমরা এখানে পাচ্ছি x স্কয়ার বাই x স্কয়ার 1, এখানে আমরা কাটাকাটি করলে পাচ্ছি 3 বাই x, এটা 5 বাই x স্কয়ার। আবার এখানে 2 প্লাস 9 বাই x মাইনাস 4 বাই x স্কয়ার আমরা পেলাম এটা। এখন ডিয়ার স্টুডেন্টস, এখন যদি আমরা এখানে টেন্ডস টু ইনফিনিটি বসাই কি ঘটবে বলতে পারেন? দেখেন তো এখানে এই জায়গাটা 3 বাই ইনফিনিটি, এটা 5 বাই ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি। তো সামথিং বাই ইনফিনিটি কি হয়? আমরা একটু আগে দেখলাম, সবাই খেয়াল করি, সামথিং বাই 0 যদি বলি, নিচে যদি 0 থাকে, উপরে সামথিং বলতে 0 বাদে যে কোনো সংখ্যা, এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। দ্যাট মিন্স আমরা এখানে পাই অসংজ্ঞায়িত, এই যে অসংজ্ঞায়িতের প্রতীক বা ইনফিনিটি ভ্যালুটা, তাই না? এখন এখান থেকে যদি আমি সামথিং বাই ইনফিনিটি বলতে চাই, এইটার লিমিটিং ভ্যালু কত হবে? এইটার ভ্যালু তখন হয়ে যাবে 0। এটাকে লিমিটের সাহায্যে ব্যাখ্যা করা যায়, লিমিটের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আপনি एग्जांपल চেক করতে পারেন। যদি আমাকে বলা হয় 1/2 এর ভ্যালু আমি পাচ্ছি 0. কত 5, 1/3 বললে আমরা পাচ্ছি 0.33, 1/4 বললে পাচ্ছি 0.25। দেখেন লবকে ঠিক রেখে হরের ভ্যালু আমরা যতই বাড়াচ্ছি ততই ফাংশনের মানটা 0 এর নিকটবর্তী হচ্ছে। এইজন্যই বলা হয় একইভাবে মাইনাস ইনফিনিটি দিয়েও চেক করা যাবে যে আমরা সামথিং বাই ইনফিনিটি যদি হয়, সংখ্যা যদি ইনফিনিটির মতো হয়ে যায়, তখন এটা লিমিটিং ভ্যালু শূন্যর কাছাকাছি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে এখানে যদি আমরা লিমিটটা ইনপুট করে দেই, 1 প্লাস 3 বাই ইনফিনিটি হয়ে যাবে 0, 5 বাই ইনফিনিটি হয়ে যাবে 0, আবার নিচে 2 প্লাস 0 মাইনাস 0। একইভাবে যখন আমরা লিমিটিং ভ্যালু বসাবো তখন আমাকে কিন্তু লিমিটার লিখতে হবে না। লিমিটিং ভ্যালু বসানোর সময় আমি আর লিমিট লিখব না। সেই ক্ষেত্রে এই যে এই ফরম্যাটটা আমরা পাচ্ছি, দ্যাট মিন্স আমরা রেজাল্ট কত পাচ্ছি বলেন? রেজাল্ট পাচ্ছি 1/2 এই ম্যাথে। ওই যে আমরা যখন এই ইনফিনিটি বাই যখন অনির্ণয় ফরম্যাটটা দূর হয়ে গেছে, তখনই আমরা লিমিটিং ভ্যালু ইনপুট করে দিয়েছি। তো এরকম যদি টেন্ডস টু ইনফিনিটি থাকে, ম্যাথগুলো আমাকে এভাবে সলভ করতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্টে জানাবো ম্যাথটা সবাই বুঝতে পেরেছি কিনা। এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউ আকারে কোশ্চেন দেখি অ্যানসার করা যায়। এই ম্যাথগুলো এমসিকিউ তো অনেক আসে, এটা কোশ্চেন দেখেও কিন্তু আমরা চাইলে এই কোশ্চেনগুলোর সলিউশন বলতে পারি। কিভাবে? ওভারঅল ম্যাথটা খেয়াল করে দেখেন, এখানে ওভারঅল আমরা কি দিয়ে ভাগ করছি? আমরা ভাগ করেছি x স্কয়ার দিয়ে। এই যে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেই চলক দিয়ে আমরা ভাগ করেছি। তো এই যে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করলাম, যেটা দিয়ে আমরা ভাগ করেছি ওইটার সহগ হবে অ্যানসার। ভালো করে কথা শুনে নেন, যেটা দিয়ে আমরা ভাগ করেছি ওইটার সহগ। আচ্ছা বলেন তো ম্যাথে, এই যে এখানে তাকান তো, x স্কয়ারের সহগ কত? উপরে দেখতে পাচ্ছি x স্কয়ারের সহগ 1, নিচে x স্কয়ারের সহগ 2। দ্যাট মিন্স আমরা বলতে পারি এই কোশ্চেনের অ্যানসার হবে 1/2, যেটা কিনা আমরা মাত্র পেয়েছি। কখন এটা বীজগাণিতিক রাশি টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, ওই যেই টার্ম দিয়ে আমরা ভাগ করতেছি রিটেন করার সময়, ওইটার সহগটাই হচ্ছে আমার অ্যানসার। কথা কি বুঝলাম সবাই? বুঝলে আমাকে বলার চেষ্টা করি, দেখি আপনারা পারেন কিনা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বলা হইলে এখানে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 বাই 4x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু what? কমেন্টে বলেন দেখি এর উত্তর কত হবে। যদি এমসিকিউ ট্রিক্সটা বুঝতে পারেন আবার একটু বলেন। কি বললাম? ম্যাথটা যারা বুঝিয়েছি কমেন্টে একটু অ্যানসার করার চেষ্টা করি। আর বাকিদের জন্য যারা বুঝতে সমস্যা হচ্ছে আমি আবার বলতেছি, এই যে ম্যাথটা যখন আমি রিটার্ন করতেছি, রিটার্ন সলভ করতেছি, আমি দেখতেছি ওভারঅল ম্যাথের মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত। সর্বোচ্চ পাওয়ার এখানে 2 ছিল, তো 2 হইলে x স্কয়ার দিয়ে আমরা উপর নিচে সবগুলো পদকে আমরা ভাগ করেছি। তো যেটা দিয়ে আমরা ভাগ করেছি ওইটার সহগ হবে অ্যানসার। তো এটার সহগ কত বলেন তো? উপরে 1 নিচে 2, দ্যাট মিন্স উত্তর হচ্ছে 1/2।
তো এইটা আমাকে কমেন্টে জানান দেখি এর অ্যানসার কত হবে। দেখি, ওয়েটিং ফর দ্য রিপ্লাই, যে লাইভে উপস্থিত একটু কমেন্টে জানাতে পারি এই কোশ্চেনটার অ্যানসার কত হবে। কমেন্টে আমাকে জানাতে পারি এই কোশ্চেনটার অ্যানসার কত হবে। একজন রিপ্লাই দিয়েছে, বাকিরা একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দেখি বুঝিয়েছি কিনা। আচ্ছা বলেন তো, এই ম্যাথটা যদি রিটেন সলভ করেন আপনি কি দিয়ে ভাগ করবেন? x স্কয়ার দিয়ে নাকি x কিউব দিয়ে? ওভারঅল আমি বলছি ওভারঅল, দ্যাট মিন্স লব এবং হর মিলিয়ে চলকের সর্বোচ্চ পাওয়ার কত। এখানে ওভারঅল চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3 কিউব। তাহলে আমি ম্যাথটাকে রিটেন সলভ করতে গেলে আমাকে ভাগ করতে হবে x কিউব দিয়ে। কি দিয়ে ভাগ করতে হবে? x কিউব দিয়ে। যেহেতু আমি রিটেন সলভ করতে গেলে x কিউব দিয়ে ভাগ করব, তাহলে আমাকে এখানে খুঁজতে হবে x কিউবের সহগ। x কিউব এর সহগ। আচ্ছা বলেন, নিচে x কিউবের সহগ 4 বুঝলাম, কিন্তু উপরে তো x কিউব টার্মটা নাই, আছে কি? x স্কয়ার টার্ম দিলে হবে? x কিউবের সহগ উপরে নাই, x কিউব নাই, নাই মানে এর সহগ কত? 0। কোন পদ না থাকা মানে এর সহগ হচ্ছে 0, দ্যাট মিন্স 0/4, এইটার অ্যানসার হবে 0। এই ম্যাথটা রিটেন সলভ করে দেখবেন, এই যে এই নিয়মে অ্যানসার আসবে 0। তাহলে সঠিক উত্তর হচ্ছে 0। কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি কিনা? অনেকে হয়তো সঠিক অ্যানসার দিয়েছেন, বাকিরা বুঝেছে কিনা একটু কমেন্টে জানাবো। ইজ ইট ক্লিয়ার অর নট? আমরা ইনফিনিটি টাইপের একটা ম্যাথ দেখলাম। ইনফিনিটি টাইপের কোন ম্যাথগুলো আছে আমি একটু নাম্বার এখানে লিখে দিব, যে এসএমএস এর বই থেকে বলতে চাই এখানে ইনফিনিটি টাইপের ম্যাথগুলো কোশ্চেন গুলো, যেমন এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে 3 নাম্বার 4 নাম্বার ইনফিনিটি টাইপের ম্যাথ। এরপর এখানে আমরা পরবর্তী স্লাইডে উপরে বলে দিচ্ছি 3 এর 4 এর পরে এখানে দেখতে পাচ্ছি এখানে ড্যাশ টু ইনফিনিটি আছে, 9 নাম্বারটা একটু পরে। এরপরে 13 14 যাদের কাছে বই আছে অথবা বই নাই এখান থেকে দেখে দেখে আমরা পেজটার স্ক্রিনশট নিতে পারি। 13 14 এরপরে ইনফিনিটি ড্যাশ টু, এটা না, এই 16 নাম্বারটা না। এরপর এখানে দেখতে পাচ্ছি 20 নাম্বার কোশ্চেনটা, 13 14 20। তো এই 5টা কোশ্চেন বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক রাশি, 5টা কোশ্চেন আছে ইনফিনিটি টাইপ। এখান থেকে আমরা আরো একটা ম্যাথ বা আরো দুইটা ম্যাথ আমরা সলভ করব। ওকে एवरीवन, তো লেটস সি আমরা যেটা সলভ করতে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, এখানে যেটা আছে সহজ, আমরা এরপর এখানে যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি এই যে 13 অথবা 14 দুইটা কোশ্চেন, 13 অথবা 14। সাপোজ 14 নাম্বার যে কোশ্চেনটা, 14 নাম্বার কোশ্চেনটা টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 6 টু দি পাওয়ার x minus 6 to the power minus x by 6 to the power x plus 6 to the power minus x। তো এটাও টেন্ডস টু ইনফিনিটি আছে। তো obviously আমরা কি করতে হবে বলেন? obviously আমাকে উপরে এবং নিচে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? এখানে পদ আছেই দুইটা, একটা 6 to the power x, একটা 6 to the power minus x। কোনটা বড়? সাধারণভাবে চিন্তা করলে অবশ্যই 6 to the power x বড়। তাহলে আমাকে 6 to the power x দিয়ে, তাহলে এই যে এখানে 6 to the power x by হচ্ছে 6 to the power x, আবার এখানে 6 to the power minus x by 6 to the power x। সেম ওয়েতে আমি উপরে নিচে যদি 6 to the power x দিয়ে ভাগ করি, বলেন তো কি ঘটবে এখানে? সবাই খেয়াল করি, এই যে আমরা পাচ্ছি এখানে এইটা পাচ্ছি 1 উপরে নিচে, আর এই জায়গাটা কি হবে বলতে পারেন? এটাকে ডিভাইড করা মানে 6 to the power minus x কে 6 to the power x দিয়ে ডিভাইড করা মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 6 to the power minus 2x। সবাই খেয়াল করি, ওই যে আমরা যদি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়, সূচকের একেবারে বেসিক নিয়ম। তাহলে এই যে -x তাহলে -2x হয়, আর 6 to the power -2x কে আমরা বলতে পারি 1/6 to the power 2x। সবাই একটু সাইডে খেয়াল করি, এই লাইনগুলো এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই, আমি একটু সাইডে দেখাই দিলাম যদি কারো বুঝতে সমস্যা না হয়। যে বুঝি সরাসরি লিখে ফেলবো, কারণ সমস্যা নেই একটু রাফে করে সরাসরি এই লাস্টের যে ভ্যালুটা এইটা আমরা ইনপুট করে দেব, এগুলো এখানে দেখানো একদম নিষ্প্রয়োজন। তাহলে এইটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 1/6 to the power 2x, এখানেও পাচ্ছি 1/6 to the power 2x। আর লিমিটটাকে যদি আমি আলাদা করে লিখে দেই তাহলে কি হচ্ছে বললাম? এখন কি হচ্ছে? মাত্রই আমরা দেখলাম যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সামথিং বাই, এই যেখানে 1 বাই এটা ইনফিনিটি হয়ে যাবে। তো ইনফিনিটি হলে কি হয়? সামথিং বাই ইনফিনিটি 0 হয়। দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে 1 - 0 বাই 1 + 0। তাহলে সঠিক অ্যানসার হচ্ছে 1। মজার বিষয়,
এই টাইপের ম্যাথগুলো এই 6 এর জায়গায় যদি সব a বলি a টু দি পাওয়ার x, এই টাইপের ফরম্যাটে কোশ্চেন থাকলে সব সময় উত্তর কি হয় 1ই হয়। দ্যাট মিন্স আমরা যখন 13 নাম্বার কোশ্চেনটা করি নাই 13 নাম্বার কোশ্চেনের অ্যানসারও কি হবে 1 হবে। তো এমসিকিউর জন্য কথাটা মনে রাখতে পারি। এমসিকিউর জন্য যদি a টু দি পাওয়ার x ফরম্যাটে থাকে, এরকম যদি থাকে একটা এমসিকিউ ট্রিক্স, যে এমসিকিউর জন্য যদি আমাকে বলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x, এরকম যদি আমার থাকে এখানে, এরকম থাকলে আমার সব সময় এটা রেজাল্ট কত হয়, রেজাল্ট 1ই হয়। ওই যে a টু দি পাওয়ার x এর সহগ কোএফিশিয়েন্ট সহগ হচ্ছে 1, কারণ এটাতে যেটা ভাগ করছি আমি একটু আগে বলছি যা দিয়ে ভাগ করেছি তার সহগ একটু আগে বলেছি। এখানে ভাগ করেছি কি দিয়ে বলেন তো 6 টু দি পাওয়ার x দিয়ে, এখানে ভাগ করব কি দিয়ে a টু দি পাওয়ার x দিয়ে, তো তার সহগ কত উপরেও 1 নিচেও 1, দ্যাট মিন্স आंसर হচ্ছে 1। সবাই কি বুঝতে পেরেছি? আমাকে একটু কমেন্টে জানাই যে সবাই ক্লিয়ার কিনা, ইনফিনিটি টাইপের ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাতে পারি। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা দেখব লিমিট টাইপের, এই টাইপের লাস্ট অঙ্ক হচ্ছে 20 নাম্বার কোশ্চেনটা। আমরা আরেকটা কোশ্চেন দেখব 20 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, 20 নাম্বার যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখেন 20 নাম্বার 20 ইনফিনিটি টাইপের আরেকটা শেষ কোশ্চেন x টেন্ডস টু ইনফিনিটি। এখানে আমাকে লং দিয়ে আছে তাই না, ln 4x - 1 মাইনাস ln x প্লাস 7। আচ্ছা, আমরা সবাই ln জিনিসটা বুঝি তো, অনেকেই ব্যাপারটা বুঝে না। যদি আমাকে বলা হয় ln x, এইটা আসলে কি, এইটাও কিন্তু এক প্রকার লগ। ln x বলতে বোঝায় log e বেস x। যখন লগের বেস e হয় তখন ওইটাকে সংক্ষেপে ln লেখা হয়। সংক্ষেপে l ফর ln বলতে কি বোঝায়, ln বলতে l ফর log, আর এই যে n ফর ন্যাচারাল, দ্যাট মিন্স লগের বেস e হলে তাকে বলা হয় ন্যাচারাল লগারিদম, বা বাংলায় আমরা বলি স্বাভাবিক লগারিদম, আর এইটাকে সংক্ষেপে আমরা বলি ln বা ln। কথা বুঝলাম? তাহলে ln বলতে log বোঝায় যার বেস হচ্ছে e। জাস্ট একটু শর্ট ফর্মটা আমরা ইউজ করি সময় বাঁচানোর জন্য। তো লক্ষ্য করি আমরা এখানে এই যে ম্যাথটা, তাহলে ln এক প্রকার লগ, লগের কিছু বেসিক প্রপার্টিজ আমরা এসএসসি তে শিখে আসছিলাম, মনে আছে কি? একটু খেয়াল করি সবাই। যদি আমাকে বলা হয় ln ab, এইটা বলতে আমরা বুঝি ln a প্লাস ln b, দ্যাট মিন্স গুণ থাকলে যোগ হয়ে যায়। আবার যদি আমাকে বলা হয় ln a বাই b অথবা log a বাই b, ভাগ থাকলে কি হয়ে যায় ln a মাইনাস ln b। তো এইটা log এর দুইটা বহুল ব্যবহৃত ফর্মুলা, একেবারে বেসিক দুইটা ফর্মুলা। এই কনসেপ্টটা এখানে আমার লাগবে। এখানে খেয়াল করে দেখেন এই যে এখানে মাইনাস আছে, তো মাইনাস যেহেতু আছে আমরা কি এখানে এটাকে বলতে পারি, মাইনাস যেহেতু আছে আমরা এখানে এটাকে বলতে পারি কিনা যে এখানে কোশ্চেনটা বের কথা। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে বলতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1 বাই হচ্ছে x প্লাস 7 বলতে পারি কিনা? ওই যে মাইনাস আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে, দিলাম ভাগ। এখন আমরা লগের কাজ শেষ, লগের সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেলছি। এখন কাজ কি বলেন দেখি? এখন এখানে আমার কাজ হচ্ছে এই যে টেন্ডস টু ইনফিনিটি থাকলে যেন কি করতে হয়, বীজগাণিতিক রাশি বলে চলকের সর্বোচ্চ পাওয়ারটা খুঁজতে হয়। এখানে পাওয়ার আছেই তো 1, অনলি x, তাহলে আমাকে ভাগ করতে হবে কি দিয়ে, উপরে নিচে x দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাকে বলেন তো যদি আমরা উপরে নিচে x দিয়ে ভাগ করি 4x বাই x, এটা হয়ে যাবে 4 মাইনাস 1 বাই x, এটা হয়ে যাবে 1 প্লাস 7 বাই x। আশা করি সবাই বুঝবো আমরা x দিয়ে উপর নিচে ভাগ করেছি। এখানে x দিয়ে ভাগ করলে 4, এটা 1 বাই x, এখানে x দিয়ে ভাগ করলে 1, এটা 7 বাই x। এখন আমরা ভাগ করার পরে আমরা কি করি, লিমিটিং ভ্যালু দিয়ে ইনপুট করি আমরা এখানে, আমরা পাচ্ছি 4 মাইনাস 1 বাই ইনফিনিটি হয়ে যাবে 0। আমরা একটু আগে বলেছি যে সামথিং বাই ইনফিনিটি
একটু আগে আমরা লিখেছিলাম যে সামথিং বাই ইনফিনিটি, উপরে সামথিং বলতে যে কোনো একটা সংখ্যা যদি হয় আর নিচে যদি ইনফিনিটি হয় এটা টেন্ডস টু 0, আমরা টেন্ডস টু লিমিটিং ভ্যালু 0 ধরেই কাজ করি আমরা। ঠিক আছে এভরিওয়ান? তাহলে 4 - 0 এখানে পাচ্ছি 1 + 0, দ্যাট মিন্স আমরা পাচ্ছি এখানে ln 4। এটাই হচ্ছে आंसर, এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। হ্যাঁ, এটাকে চাইলে কেউ যদি চাই আমরা এইভাবে ভাঙায় লিখতে পারি যে 4 টাকে আমি লিখলাম ln 2 স্কয়ার, এরপরে এখানে এটাকে 2 ln 2। আমরা জানি লগ বা লং থাকলে আমি পাওয়ারটাকে চাইলে আগে নিয়ে আসতে পারি, তো এই জায়গায় आंसर রাখলেও চলবে, এখানে আসলেও চলবে, অ্যাজ ইউ উইশ। বুঝলাম কিনা? তো টেন্ডস টু ইনফিনিটি থেকে আমরা বেশ কয়েকটা ম্যাথ সলভ করলাম। বাকি ম্যাথগুলো আমি নাম্বার লিখে দিয়েছি, আশা করি বাকি ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো। পারবো তো সবাই? সবাই পারবেন তো? একটু যা লাইভে আছি ঠিকমতো ক্লাস বুঝতে পারতেছি না জানাবো। তো একটা টাইপ আমরা কমপ্লিট করলাম, আমরা চলে যাব পরবর্তী টাইপে। পরবর্তী টাইপ আমরা দেখব এখানে রুচবার টাইপ। আমরা এখানে লিমিটের পরবর্তী টাইপে চলে যাব। আচ্ছা, তারপর ইনফিনিটির বেশ কিছু ম্যাথ দেখে ফেলছি। এখন আমরা পরবর্তী টাইপ, আমরা রুচবার টাইপের কিছু ম্যাথ আমরা সলভ করব। তো রুচবার টাইপ রুট যুক্ত রাশি। এখন আমরা দেখব রুট টাইপ, রুচবার যুক্ত যে ম্যাথগুলো আছে। এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা 5 থেকে শুরু হয়েছে। 5 এর a b, 6 এর a, 6 এর b, 7 8 সবগুলো ম্যাথই কিন্তু রুটবার যুক্ত ম্যাথ, সবগুলো ম্যাথই। আমরা একটা ম্যাথ এখান থেকে বাছাই করতে পারি। ফর एग्जांपल আমরা এখানে 6 এর b কে বাছাই করলাম। 6 এর b নাম্বার কোশ্চেনটা দেখেন কি আছে এখানে। 6 এর b নাম্বার কোশ্চেন আমাকে বলেছে লিমিট x টেন্ডস টু 0 root over of 4 plus 5x minus root over of 4 minus 7x by হচ্ছে 3x। এই যে ম্যাথটা দেখতে পাচ্ছি রুটবার যুক্ত রাশি, রুটবার আমরা বলে দিচ্ছি। তো যদি বীজগাণিতিক রাশি এরকম রুটবার যুক্ত টার্ম থাকে এই ম্যাথগুলো, এখানে আবার প্রথমে খেয়াল করে দেখেন যেখানে 0 বসাই নিচে 0 পাচ্ছি আমরা, 3 * 0 মানে 0। তো নিচে 0 হওয়ার মানে আমরা কি বললাম একটু আগে? অসংজ্ঞায়িত বললাম। তো এখন আপাতত এখানে 0 বসানো যাবে না, আমাকে এই অসংজ্ঞায়িত ফরম্যাটটা দূর করতে হবে। কিভাবে করব? একটা স্ট্র্যাটেজি লাগবে। এখানে যে স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব, রুটবার যুক্ত টার্ম থাকলে রুটবার যুক্ত ওভারঅল যেই পদটা আছে তার অনুবন্ধী পদ, অনুবন্ধী বা কনজুগেট। অনুবন্ধী বলতে কি বোঝায়? এই মাঝের চিহ্নটার বিপরীত চিহ্ন, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত পদ দিয়ে লবে এবং হরে গুণ করব যেখানে আছে। তো এখানে আছে আমার √4 + 5x minus √4 minus 7x, তাই না? তো এইটার অনুবন্ধী বলতে আমরা বুঝতেছি এখানে সেম জিনিস, জাস্ট মাঝে কি হবে? মাঝে প্লাস হবে। তো এইটা দিয়ে আমরা লব এবং হরে গুণ করব। ঠিক আছে, এখন গুণ করলে এখানে কি ঘটে? আসলে কেন আমরা গুণ করি, কি কৌশল? আসলে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক জায়গায় অবশ্যই এটা a + b * a - b হয়ে যায়। মুঝে আমরা যেটা বিপরীত দিয়ে গুণ করি ওই জায়গাটায় a + b * a - b, দ্যাট মিন্স a² - b² হয়ে যায়। তো এটাকে যদি আমরা a² - b², a বলতে কত? 4 + 5x a² মাইনাস b বলতে √4 minus 7x, আমার a² - b² হয়ে গেল। নিচে আপাতত কোনো কাজ নাই, নিচে যেমন আছে আমরা তেমনই রেখে দিব। যেখানে ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে ওই জায়গাটায় আগে কি ঘটে ওইটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে কি? এখন খেয়াল করি আমরা এখানে এই যে উপরে দেখতে পাচ্ছি, আমরা উপরে দেখতে পাচ্ছি √² কাটা যায়, কাটা গেলে 4 + 5x, এখানে √² কাটা মাইনাসে গুণ করে দিলে -4 + 7x, আর নিচে যেমন ছিল তেমনই থাকবে, নিচেরটার আপাতত কোনো কাজ নাই। এখন দেখেন উপরে কি থাকতেছে, সবার দেখতে তো আশা করি সমস্যা হচ্ছে না নাকি? উপরে কি থাকতেছে এখন? এই যে 4 - 4 কাটা যায়, উপরে পাচ্ছি 7x এবং 5x, দ্যাট মিন্স উপরে পাচ্ছি আমরা 12x। তো উপরে যদি আমরা 12x পাই, আমি একটু উপরের অংশ এখানে মুছে দিচ্ছি। উপরে যদি আমরা এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আমরা পেলাম 12x
আর নিচে আমার ছিল 3x root over of 4 plus 5x plus root over 4 minus 7x। এখন খেয়াল করে সবাই দেখি, এই যে এখন আমরা এই x এবং এই x কাটতে পারতেছি, আর নিচের এই x টাই কিন্তু মেইন ঝামেলা ছিল, কারণ এখানে যদি আমরা ইনফিনিটি, এখানে যদি আমরা টেন্ডস টু কত ছিল 0 ছিল, সরি টেন্ডস টু 0 যদি আমরা এখানে বসায় দেই, হঠাৎ করে টাইপিং মিস্টেক হয়েছে, লেখার মিস্টেক, টাইপিং আসলে, তো টেন্ডস টু 0 যদি এখানে বসাই নিচে আমরা 0 পাইতাম, আর নিচে 0 পাওয়া মানে আমরা জানি এটা হচ্ছে কি হয়, অসংজ্ঞায়িত হয়। এখন আমার x কাটাকাটি গেছে, এখন যদি আমি লিমিটিং ভ্যালু বসাই এখন কিন্তু আর নিচে 0 আসবে না। তো নিচে যদি আমার অসংজ্ঞায়িত ফরম্যাট না আসে আমি লিমিটিং ভ্যালু অবশ্যই বসাই দিব। তো এখন লিমিটিং ভ্যালু এখানে x এর জায়গায় 0 বসালে উপরে তো 3 দিয়ে 12 কে কাটলে 4, নিচে তোমরা বসালে কি পাচ্ছি বলেন, √4 + 0 প্লাস √4 মাইনাস 0, কারণ এখানে 0 বসালে 0ই হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা পাচ্ছি এখানে উপরে 4, এখানে 4 কে রুট করলে 2, এটাও রুট করলে 2, 2 + 2 4 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1, তাহলে 1 হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। তো রুট ওভার টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ যদি আমরা বুঝতে পারি। এই কনসেপ্টে এই টাইপের সবগুলো ম্যাথ সলভ করা সম্ভব। আমাকে একটু কমেন্টে জানাই তো সবাই বুঝতে পেরেছি কিনা। যারা লাইভে আমার সঙ্গে কষ্ট করে ক্লাস করতেছি, ক্লাসটাকে বোঝার চেষ্টা করতেছি, সবাই কি রুট ওভার টাইপের ম্যাথ বুঝলাম আমরা? রুট ওভার টাইপের আরেকটা ম্যাথ কি আমরা করব? সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানিয়ে দেব কমেন্টে। ইজ ইট ক্লিয়ার एवरीवन? আচ্ছা, যদি ক্লিয়ার হই আমরা রুট ওভার টাইপের আরেকটা ম্যাথ আমরা করব, যেটা হচ্ছে রুট ওভার প্লাস ইনফিনিটি, দুইটা টাইপ। যারা লাইভে আছে অবশ্যই একটু কমেন্টে জানাবো যে ম্যাথ বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো, সবাই তো কথা ঠিকঠাক করে শুনতে পাচ্ছি। আমি কষ্ট কিন্তু ক্লাস নিচ্ছি, ফ্যান অফ করে দিয়েছি সাউন্ডের কারণে, সাউন্ড প্রবলেম, তো একটু কষ্ট হলেও ক্লাস নিচ্ছি। তো ক্লাস নেওয়া তখনই সার্থক হবে যখন সবাই আমাকে কোঅপারেট করবেন, যখন সবাই আমার কথা রেসপন্স করবেন, ঠিক আছে? এবং সবাই একটু ক্লাসে রেসপন্সিভ, আমরা অ্যাক্টিভ থাকবো সবাই। তো লক্ষ্য করি রুট ওভার টাইপের আরেকটা ম্যাথ আমি দেখাচ্ছি, যেটা এখানে এই যে এখানে দেখেন 9 নাম্বার কোশ্চেনটা, 9 নাম্বার কোশ্চেনটা বোর্ডে খেয়াল করি, এখানে রুট ওভারও আছে আবার ইনফিনিটিও আছে, দুইটা টাইপ মিক্স বলতে পারি। তো 9 নাম্বার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমার আছে রুট ওভার অফ x² + x + 1 এর সাথে এখানে মাইনাস রুট ওভার x² + 1। তো এই ফাংশনটার আমাকে লিমিটিং ভ্যালু বের করতে বলা হয়েছে। বলেন তো এখানে তো নিচে কিছু নাই, শুধুমাত্র লব, বাট এখানে যদি ইনফিনিটি বসায় দেই, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, একটু আগে আমরা বলেছিলাম এই যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, কেউ আবার এটাকে 0 বলে ফেলেন না যে স্যার ইনফিনিটি থেকে ইনফিনিটি কাটা গেলে তো 0 হয়, যোগ বিয়োগ করলে না, এটাও একটা অনির্ণয় ফরম্যাট। এগুলো কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, লিমিটিং কিছু কন্ডিশন, এটা এক সময় ইনশাআল্লাহ আপনারা শিখবেন। তো এখানে এটা একটা অনির্ণয় ফরম্যাট, তাহলে আমাকে এই ফরম্যাটটা দূর করতে হবে। কিভাবে করব? প্রথমে এখানে ইনফিনিটির জন্য তো আমি কোনো ভাগ আপাতত করতে পারতেছি না, প্রথমে আমাকে রুট ওভার থাকলে যে কাজ করতে হয়, কি করতে হয়, এইটার অনুবন্ধী, অনুবন্ধী বলতে কনজুগেট, দ্যাট মিন্স এটার বিপরীত চিহ্ন ওইটা দিয়ে, ওই রাশি দিয়ে লবে হরে গুণ করতে হয়। তাহলে এই যে x² + x + 1 মাইনাস তো এখানে আছে, তাই না? তো এইটার অনুবন্ধী বলতে x² + x + 1 প্লাস রুট ওভার অফ x² + 1। তো এইটা দিয়ে আমরা উপরে এবং নিচে প্রথম কথা হচ্ছে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তো উপরে নিচে গুণ করলে এখানে কি হচ্ছে বলেন দেখি, আমরা যেখানে গুণ করতেছি উপরে হয়ে যাচ্ছে a + b * a - b, দ্যাট মিন্স a² - b², a² x² + x + 1, এটা হচ্ছে আমার a², আর রুট ওভার x² + 1 এটা হচ্ছে আমার b²। নিচে যেমন ছিল আপাতত তেমনই থাকবে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন তো উপরে কি থাকে, উপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কাজ করলে আমরা পাচ্ছি রুট ওভার স্কয়ার কাটা x² + x + 1